জীবনে বেঁচে থাকার জন্য মানুষের কত কিছুই না করতে হয়। মুহূর্তের মধ্যে মানুষ রূপ বদলাতে পারে। কেননা মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেলে তার কাছে আর কিছু করার থাকে না। হয়তো তাকে লড়ে যেতে হয়, না হলে তাকে মরতে হয়। তেমনি স্বামী যদি অক্ষম হয় তাহলে স্ত্রী কি করবে? আসলে সকল স্ত্রী চায় তার স্বামী তাকে আগলে রাখুক, কিন্তু স্বামী যদি তাকে নরপশুদের মাঝে একা ছেড়ে দেয় তাহলে সবাই তো তাকে ছিঁড়ে কুড়ে খাবেই। বলছি সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ভাগাড়ের কথা। গল্পের শুরুতে আমরা দেখি কয়েকজন লোক মিলে একটি গাড়ির ভিতরে বস্তায় করে কিছু একটা নিয়ে যাচ্ছে। গাড়িটি একটি লোকালয়ে এসে গর্তের মধ্যে আটকে যায়। তখন গাড়ির ভেতর থেকে লোকগুলো নেমে বস্তাগুলোকে নামিয়ে গাড়িটিকে ঠেলে গর্ত থেকে উঠানোর চেষ্টা করে। তখন বস্তার মধ্যে থেকে পচা দুর্গন্ধ বেরোতে থাকে। আশেপাশে লোকালয়ের মানুষ যারা যাতায়াত করছিল তারা দুর্গন্ধে অস্থির হয়ে তাই তারা গাড়ির কাছে এসে জিজ্ঞেস করে এই বস্তার মধ্যে কি আছে। দেখতে দেখতে চারপাশে আরো লোকজন জড়ো হয়ে যায়। তখন তারা বস্তার ভেতর থেকে পচা লাশ উদ্ধার করে। এর কিছুক্ষণ পর ওয়ারিনবার নামে এক ইউটিউবারকে দেখা যায়, যেখানে সমাজের এসব ঘটনা মানুষের কাছে তুলে ধরে। মুহূর্তের মাঝে তার এসব ভিডিও ভাইরাল হয়ে যায়, আর তা দেখে সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যায়। এটা ভাগাড়ের ফেলে আসা কুকুর, ছাগল, মহিষ, গরু, বিড়ালের মাংস প্যাকেট করে সাপ্লাই করা হতো। অনির্বাণ সেই ভাগাড়টির সম্পূর্ণ ভিডিও করে সেখানে কি কি কুকাজ করা হতো তার সব কিছু মানুষকে দেখায়, এবং মাংসগুলো কেটে টুকরো টুকরো করে কেমিক্যাল দিয়ে ফ্রিজের মধ্যে রাখা হতো। কেমিক্যালে ডোবানো এই পচা মাংসগুলো সাপ্লাই করা হতো রাস্তার ধারে বিরিয়ানির দোকানে, সেই সঙ্গে বড় বড় রেস্টুরেন্টগুলো বাদ যেত না। আর এই সমস্ত কাজগুলো সম্পন্ন করত এক পাচারকারী চক্র। আর এসব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরে অনির্বাণ। তারপর পুলিশ সেখানে হানা দিয়ে 10 জন পাচারকারীকে আটক করে। সেই পাচারকারীদের মেইন হেড হচ্ছে আশরাদ আলী, সেও গ্রেপ্তার হয়। পুলিশ অনির্বাণ ও তার ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানায়, কারণ অনির্বাণের জন্যই চক্রটিকে ধরা গিয়েছে। পুলিশ জানায় এই ভাগাড় থেকে 2 মেট্রিক টন পচা মাংস উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও বলে তাদের তদন্ত চলছে, এরপর এর থেকেও বড় চক্র ধরবে। এরপর সিন কাট হয়। আমরা দেখি পরেশ নামের একটি লোককে যে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে সাহস করে সুইসাইড করতে পারছে না। তাই তার বউ তাকে কথা শোনাতে থাকে, বলে তুমি একটা কাপুরুষ। আসলে পরেশের মেয়ে ডলি রাস্তার ধারে বিরিয়ানি খেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। ডলির মা বাবা তাকে অনেক ডাকাডাকি করলেও বাচ্চাটি কারোর ডাকে সাড়া দেয় না। বাচ্চাটি সেখানেই মারা যায়, যার কারণে তার বাবা সুইসাইড করতে গিয়েছিল। এদিকে অনির্বাণের গার্লফ্রেন্ড তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে আসে, আর অনির্বাণের সঙ্গে দেখা হওয়ারই তাকে জিজ্ঞেস করে তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? তখন অনির্বাণের বাবা বলে ও ফোন ধরবে কি, ও তো সারাদিন ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। এরপর অনির্বাণ বাবলিকে কিছু ভিডিও দেখায়, যেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা বোমা তৈরি করছে, আগ্নেয় তৈরি করছে। অনির্বাণের ভিডিও তৈরি করে আর বাবলি তাকে তথ্য দিয়ে সাহায্য করে, কিন্তু এসব নিয়ে বাবলি একটু ভয় পায়, কারণ অনির্বাণ অনেকেই গোপন তথ্য ফাঁস করে দিচ্ছিল, যার কারণে যে কোনো মুহূর্তে তার উপর বিপদ নেমে আসতে পারে। এরপর পরেশ নামে সেই লোককে দেখি যে দোকানে বিষ কিনতে যায়, কিন্তু আশেপাশে থাকা লোকগুলো তাকে নিয়ে মজা করে। তখন পরেশ লজ্জা পেয়ে বিষ না কিনে সেখান থেকে চলে আসে। এরপর পরেশ আবারও তার মেয়ে মৃত্যুর শোকে রেল লাইনে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু এবার সে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। আসলে মরবো বললেই তো মরা হয় না। এদিকে তার বউ কানাবাপ্পি নামের একটি গুন্ডার সাথে প্রজ্ঞায় লিপ্ত হয়েছে। পরেশ তার বউকে কানাবাপ্পির সাথে ইন্টিমেট অবস্থায় দেখে তার গা গুলিয়ে আসে। সে বাইরে এসে বমি করতে থাকে। এরপর কানাবাপ্পি তার স্ত্রীর হাতে কিছু টাকা ধরিয়ে দেয়, বলে আমি আবারও রাতে আসবো, রেডি থাকিস। কানাবাপ্পি যাওয়ার পর তার বউ তাকে বলে মরতে পারিস না কাপুরুষ কোনাকার। তার বউ তাকে সবসময় এমন অপমান করে কেন তা আমরা পরে জানতে পারবো। সে এসব কিছু আর নিতে পারছে না, তাই সে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। এর কিছুক্ষণ পর ব্যাংক থেকে অফিসার আসে লোনের টাকা নিতে, আর বলে আজকে যদি লোনের টাকা না দাও তাহলে তোমার খবর আছে, তোমার বউকে তুলে নিয়ে যাব। এভাবে তার বউর সামনে তাকে জঘন্য কথা বলে অপমান করে। আর কোনো উপায় না পেয়ে পরেশের বউ হাত থেকে থাকা আংটিটি খুলে অফিসারকে দিয়ে দেয়, আর অফিসার সেখান থেকে চলে যায়। পরেশের বউ আবার তাকে মেরুদণ্ডহীন কাপুরুষ বলে তার সামনে থেকে চলে যায়। এর 2 দিন পর পরেশ একটা দোকানে গিয়ে দোকানদারের চোখ ফাঁকি দিয়ে সেখানে থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে ব্যাংকের অফিসার আবার বাড়িতে আসে টাকা নিতে। যখন সেখানে কানাবাপ্পি ছিল, কানাবাপ্পি তখন তাকে পিস্তল দেখিয়ে ভয় দেখায় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে পরেশের টাকা চুরি করে কাটিয়ারি চলে আসে। কাটিয়ারি বাজারে তখন ভিডিও বানাচ্ছিল অনির্বাণ কাটিয়ারি বাজারে একটি অস্বাস্থ্যকর মিষ্টির দোকানে ভিডিও বানাচ্ছিল। এদিকে পরেশ কাটিয়ারি বাজারে রাস্তার ধারে বিরিয়ানির দোকানে গিয়ে সুপারি কিলার ইকবালের খোঁজ করে। তখন সেই বিরিয়ানির দোকানদার বলে তুমি বিরিয়ানির দোকানে এসে সুপারি কিলারের খোঁজ করছো আর জায়গা পেলে না। অন্যদিকে অনির্বাণ দোকানদারকে জিজ্ঞেস করে দোকান ভিজিট করতে কোনো অফিসার আসে না? দোকানদার বলে ওইসব কেউ আসে না, আমরা দিব্যি 5 বছর ধরে এখানে দোকান চালিয়ে যাচ্ছি। আর একজন লোক বলে আমাদের এই পৌরসভাতে কোনো ফুড অফিসার নেই, এসব আমাদের কাছে না শুনে পৌরসভায় গিয়ে শুনুন। অনির্বাণ এসব ব্যাপারে একটি মহিলাকে জিজ্ঞেস করে, সে বলে থানায় গেলে পৌরসভায় যেতে বলে, আর পৌরসভায় গেলে বলে এখানে কোনো অফিসার নেই। মূল
মূলত এই মহিলার মেয়ে দোকানের গুঁড়ো দুধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে, আর এসবের জন্য থানায় গেলে কোনো কাজ হয় না। অনির্বাণ তদন্ত চালু রাখার জন্য একটি দোকানে গিয়ে প্যাকেটের গুঁড়া দুধ কিনে আর চলে আসে পৌরসভায়। সেখানে এসে অফিসারের কাছ থেকে অনির্বাণ একটি প্রাইভেট কোম্পানি ঠিকানা জানতে চায়। অফিসার কম্পিউটার থেকে তথ্য দেখে বলে এটি আরশাদ আলীর কোম্পানি। এটি সেই আরশাদ যা অনির্বাণ কিছুদিন আগে বাগাড়ের কেসে জেলে পাঠিয়েছিল। সিনকাট হয়, দেখি 3 জন লোক খাবারের মধ্যে কেমিক্যাল মিশেছিল। এমন সবাই অনির্বাণ সেখানে চলে আসে আর গোপনে খাবারের মধ্যে ভেজাল মেশানোর কৌশলে ভিডিও করে নেয়। এদিকে পরে সে একটি পানের দোকানে ইকবালের খোঁজ করে। সেই দোকানদার বলে সেই ইকবাল নামে কাউকে চেনে না। পরেশ দোকান থেকে যাওয়ার পর দোকানদার আরশাদকে ফোন করে জানিয়ে দেয়, যার কারণে পরেশকে কয়েকজন লোক রাস্তা থেকে তুলে নিয়ে আসে আর পরেশকে জিজ্ঞেস করে তুই বাজারে কাকে খুঁজছিলিস আর কেনই বা খুঁজছিলিস। তখন এসবের মাস্টার মাইন্ড আরশাদ আলী সেখানে দেখা যায়, যে পরেশকে জিজ্ঞেস করে তুই ইকবাল নাম থেকে শুনেছিস। পরেশ ভয়ে ভয়ে বলে আমি কানা বাপ্পির কাছ থেকে শুনেছি। ইকবাল বলে কানা বাপ্পি তোর কে হয়? তখন পরেশ বলে আমার বউয়ের লোক হয়, আর আমি এখানে এসে নিজেকে মারার জন্য সুপারি দিতে। এদিকে একটি লোককে থানায় দেখতে পায়, পুলিশকে অনেক টাকা ঘুষ দিয়ে কয়লা পাচার করার প্রস্তাব দিচ্ছে। এমন সবাই সেখানে অনির্বাণ এসে হাজির হয়। অনির্বাণ ওসির সাথে দেখা করতে চাইলে কনস্টেবল তাকে যেতে দেয় না। এদিকে পরেশ নিজেকে মারার জন্য আরশাদকে 20,000 টাকা দেয় আর বলে আমার মেয়ে 5 বছর আগে ফুড পয়জনিং হয়ে মারা গেছে, আর আমার কোনোদিন বাচ্চা হবে না, কারণ আমি অনেক বয়সে বিয়ে করেছি। কারণ আমার বউ আমাকে সবসময় মরে যেতে বলে, আমার সাথে দুর্ব্যবহার করে, তাই আমি মরে যেতে চাই। এই কথা শুনে আরশাদ আলী একটি কাগজে তাকে দিয়ে লিখিয়ে নেয় যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তারপর আরশাদ মোবাইলে পরেশের একটি ছবি তুলে রাখে আর বলে তুই চলে যা, তোর কাজ হয়ে যাবে। এদিকে কনস্টেবল অনির্বাণকে ওসির কাছে নিয়ে যায়। অনির্বাণ ওসিকে সবটা খুলে বলে সে কিভাবে বাজারে ভেজাল খাবার ছড়িয়ে পড়েছে, তাতে সাধারণ মানুষের কত ক্ষতি হচ্ছে। ভেজাল খাবারের হাত থেকে ছোট ছোট বাচ্চারাও রেহাই পাচ্ছে না। তবে ওসিকে দেখে মনে হচ্ছিল সে অনির্বাণের কোনো কথায় কান দিচ্ছে না। অনির্বাণ তার কাছে থাকা কিছু ভিডিও ক্লিপ ওসিকে দেখায়। ওসি অনির্বাণকে বলে তুমি এইসব ভিডিও যতক্ষণ আমি না বলবো ততক্ষণ পোস্ট করবে না, আমাকে 2 দিন সময় দাও, আমি তদন্ত করি। এরপর অনির্বাণ থানা থেকে চলে গেলে ওসি এসে আরশাদের সাথে দেখা করে আর সেই ইনফরমেশনগুলো আরশাদের কাছে দিয়ে দেয়। মূলত ওই ওসি আরশাদের কাছ থেকে ঘুষ নিত। তাদের কথাবার্তা জানা যায় বাগাড়ের বিজনেসে ওসি সহ আরো কয়েকজন সরকারি কর্মকর্তা আরশাদকে সাহায্য করেছে। এদিকে আরশাদের লোকেরা পরেশকে মারতে গিয়ে অন্য একটা লোককে গুলি করে দেয় আর পরেশ ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে একটা পুরনো বিল্ডিং এ গিয়ে লুকিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত আরশাদের লোকেরাও সেই বিল্ডিং এ এসে পৌঁছে যায়, তবে পরেশও 2 জনকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অনির্বাণ ভেজাল খাবারে নিয়ে একটি ভিডিও করে ওসির কাছে পাঠায়। সেই ভিডিও দিয়ে আবার ওসি আরশাদকে দেখায়। ওসি বলে বাঁচতে চাইলেই এবার তোমাকে শহর ছাড়তে হবে, নয়তো তোমার কারখানাগুলো জ্বালিয়ে দিতে হবে। একথা শুনে আরশাদ বলে আমি অনির্বাণকে সরিয়ে ফেলবো, অর্থাৎ তারাই এখন অনির্বাণকে মারার প্ল্যান করে। এদিকে পরেশ পালাতে পালাতে একটি অনুষ্ঠানে এসে হাজির হয়। পরেশের অনেক ক্লান্ত ছিল, তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে। সেখানে কিছুক্ষণ পর ওসি এসে পৌঁছায়। পরেশকে দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়। খাবার খেতে খেতে ওসি বলে শুনলাম তুই নাকি কানা বাপ্পির লোক, কানা বাপ্পিটা কে, পুরো ব্যাপারটা আমায় খুলে বলতো। তখন পরেশ তাকে পুরো ব্যাপারটা খুলে বলে একদিন পরেশ ও তার স্ত্রী কোথাও যাচ্ছিল। এমন সময় কয়েকজন বকাটে ছেলে তাদের পথ আটকায় দাঁড়ায় আর পরেশ মরা টিকটিকি দেখিয়ে ভয় দেখায় আর পরেশ ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেই সুযোগে একটা লোক পরেশের স্ত্রীকে বাজেভাবে স্পর্শ করে। পরেশের স্ত্রী সেই লোকের কাছ থেকে নিজেকে কোনো মতে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে শুরু করে। লোকটাও তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। এমন সময় পরেশের স্ত্রী কানা বাপ্পির বাইকের সামনে গিয়ে পড়ে। কানা বাপ্পিকে দেখে ওই বকাটে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায় আর এখান থেকে কানা বাপ্পির সঙ্গে পরেশের স্ত্রীর একটা সম্পর্ক তৈরি হয়। কথাগুলো বলতে গিয়ে পরেশ কান্নায় ভেঙে পড়ে। তখন ওসি বলে চল, বাকি কথা গাড়িতে যেতে যেতে শোনা যাবে। এরপর ওসি পরেশকে একটা ভাঙা পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে। সেখানে এসে পরেশ আরশাদকে দেখতে পায়। মূলত আরশাদ পরেশের জন্যই অপেক্ষা করছিল। ওদিকে ওসি অনির্বাণকে ফোন করে ডেকে নেয়। কিছুক্ষণ পর অনির্বাণ ওসি বলার ঠিকানায় এসে পৌঁছায় আর দেখতে পায় পরেশ তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওসি পরেশকে বলে তুই যদি বাঁচতে চাস তাহলে অনির্বাণকে মারতে হবে। পরেশ এতে রাজি হয়ে যায়। মূলত আরশাদ কাটা দিয়ে কাটা তুলতে চাইছিল। অনির্বাণের পরে 2 জনে মারামারি করে মারা যাবে আর তাদের পথও ক্লিয়ার হয়ে যাবে, তাদের কোনো দোষ হবে না। যাই হোক, কিছুক্ষণ পর আরশাদ তার ছেলেকে সেই বাড়িতে পাঠায় এটা দেখতে যে আদতেও পরেশ অনির্বাণকে মারতে পেরেছে কিনা। পরে যদি অনির্বাণকে না মারতে পারে তাহলে সেই যেন 2 জনকে মেরে দেয়। আরশাদের ছেলে আরশাদকে ফোন করে বলে আমি এখনো বাড়ির ভিতরে যাইনি, ভেতর থেকে একটা গুলির আওয়াজ পেলাম, কিন্তু এখনো কাউকে বাইরে আসতে দেখিনি, বুঝতে পারছি না ভেতরে কি হয়েছে।
এটা বলে ফোনটা কেটে দিয়ে ভেতরে কি হলো তা দেখার জন্য এগিয়ে যায়। আর ভেতরে এসে দেখতে পায় অনির্বাণ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আর পরেশ পিস্তল ধরে আছে। এই দেখে বুঝতে বাকি থাকে না যে পরেশ অনির্বাণকে মেরে ফেলেছে। আর এই ব্যাপারটা আরশাদের ছেলে আরশাদকে ফোন করে এটা জানিয়ে দেয়। এরপর আরশাদের ছেলে পরেশকে তার বাবার কাছে নিয়ে আসে। তখন পরেশ আরশাদকে জিজ্ঞাসা করে, আপনি অনির্বাণকে কেন মারলে? তখন আরশাদ বলে, এই ছেলেটি আমাকে অনেক জ্বালাচ্ছিল। 3 বছর আগে থেকে সে আমাকে জ্বালাচ্ছিল। 3 বছর আগে যখন আমি ভাগাড়ের ব্যবসা করতাম তখন ওই অনির্বাণ আমাকে জেলে পাঠিয়েছে। এরপর আরশাদ নিজে কি কি কুকর্ম করেছে সেসব বলতে থাকে। আরশাদ বলে, পরেশকে 50,000 টাকা দিয়ে দাও আর তার হাত থেকে পিস্তলটা নিয়ে নাও, কারণ পিস্তলের মধ্যে পরেশের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আর পরেশকে বলে, তুই এই এলাকায় আর কখনো আসবি না, এখান থেকে অনেক দূরে পালিয়ে যা। এরপর রাতে আরশাদের ছেলে তাকে একটা ভিডিও দেখায় যেখানে আরশাদ ও পরেশ কথা বলেছিল। সেখানে আরশাদ তার নিজের মুখে সে যা অপরাধ করেছে সেই সব বলছিল। তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় আর তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন পরেশ অনির্বাণকে মারতে যাচ্ছিল তখন অনির্বাণ সুকৌশলে পরেশের হাত থেকে পিস্তলটি কেটে নেয় আর জিজ্ঞাসা করে, তুমি আরশাদের সঙ্গে কতদিন যুক্ত আছো? তখন পরেশ বলে, আমি আরশাদের লোক নই, আমি তার কাছে মরতে এসেছি। অনির্বাণ বলে, কি? পরেশ বলে, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি আর সে এখন আর এই দুনিয়ায় নেই। আর ডাক্তার বলেছিল সে নাকি বিরিয়ানি খাওয়ার ফলে মারা গেছে, তাই আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। তাছাড়া আমার স্ত্রী আর আমাকে চায় না। তখন অনির্বাণ সব বুঝতে পারে এসব আরশাদের চাল। আসলে আমাদের দেশের অপরাধীদের বেশিক্ষণ জেলে আটকে রাখা যায় না। তখন অনির্বাণ পরেশকে সবকিছু খুলে বলে, তোমার মেয়ের মৃত্যুর কারণ হচ্ছে ওই আরশাদ। তাই তারা দুজন মিলে আরশাদকে মারার প্ল্যান করে। অনির্বাণ পরেশের জামাই একটা মাইক্রো ক্যামেরা লাগিয়ে দেয় যাতে তাদের কথোপকথন সব রেকর্ড হয়ে যায়। আর অনির্বাণ মরার নাটক করে পড়ে থাকে। এরপর রাতে পরে সেই ক্যামেরাটা অনির্বাণকে দেয় আর অনির্বাণ সেই ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়। আর সেই জন্য পুলিশ চাপে পড়ে আরশাদকে গ্রেপ্তার করে। আর আমাদের দেখানো হয় পরেশ এখন মন্দিরে মন্দিরে হরিরাম করে কাটিয়ে দেয় তার জীবন। আর এর সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়। আমাদের জানানো হয় না কানা বাপ্পি আর পরেশের স্ত্রী কি হলো। মুভিটি আমাদের কাছে একটা সাসপেন্স রেখেই গেল। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।